গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আজ রয়েছে সোমেন চন্দর লেখা ছোট গল্প ইঁদুর। আমাদের বাসায় ইঁদুর এত বেড়ে গেছে যে আর কিছুতেই টেকা যাচ্ছে না। তাদের সাহস দেখে অবাক হতে হয়। চোখের সামনেই যুদ্ধক্ষেত্রে সৈন্যদলের সুচতুর পদক্ষেপে অগ্রসর হওয়ার মতো ওরা ঘুরে বেড়ায়। দেয়াল আর মেঝের কোণ বেয়ে বেয়ে তরতর করে ছুটোছুটি করে। যখন সেই নির্দিষ্ট পথে আকস্মিক কোনো বিপদ এসে হাজির হয়, অর্থাৎ কোনো বাক্স বা কোনো ভারী জিনিসপত্র সেখানে পথ আগলে বসে, তখন সেটা অনায়াসে টুক করে বেয়ে তারা চলে যায়। কিন্তু রাত্রে আরো ভয়ঙ্কর। এই বিশেষ সময়টাতে তাদের কার্যকলাপ আমাদের চোখের সামনে বুড়ো আঙুল দেখিয়ে শুরু হয়ে যায়। ঘরের যে কয়েকখানা ভাঙা কেরোসিন কাঠের বাক্স, কেরোসিনের অনেক পুরনো টিন, কয়েকটা ভাঙা সিঁড়ি আর কিছু মাটির জিনিসপত্র আছে, সেখান থেকে অনবরতই খুটখুট, টুংটাং ইত্যাদি নানা রকমের শব্দ কানে আসতে থাকে। তখন এটা অনুমান করে নিতে আর বাকি থাকে না যে এক ঝাঁক নজদেহ অপদার্থ জীব ওই কেরোসিনের কাঠের বাক্সের ওপর এখন রাতের আসর খুলে বসেছে। যাই হোক, ওদের তাড়নায় আমি উত্তপ্ত হয়েছি। আমার চোখ কপালে উঠেছে। ভাবছি, ওদের আক্রমণ করবার এমন কিছু অস্ত্র থাকলেও সেটা এখনো কেন যথাস্থানে প্রয়োগ করা হচ্ছে না? একটা ইঁদুর মারা কলও কেনার পয়সা নেই। আমি আশ্চর্য হব না, নাও থাকতে পারে। আমার মা কিন্তু ইঁদুরকে বড় ভয় করেন। দেখেছি একটা ইঁদুরের বাচ্চাও তার কাছে একটা ভাল্লুকের সমান। পায়ের কাছ দিয়ে গেলে তিনি 4 হাত দূর দিয়ে সরে যান। ইঁদুরের গন্ধ পেলে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন। ওদের যেমনি ভয় করেন তেমনি ঘৃণাও করেন। এমন অনেকের থাকে। আমি এমন একজনকে জানি যার একটা মাকড়সা দেখলেই ভয়ের আর অন্ত থাকে না। আমি নিজেও জোঁক দেখলে দারুণ ভয় পাই। ছোটবেলায় যখন গরুর মতো শান্ত এবং অবুঝ ছিলাম, তখন প্রায় মামাবাড়ি যেতুম, বিশেষত গভীর বর্ষার দিকটায়। তখন সমুদ্রের মতো বিস্তৃত বিলের ভিতর দিয়ে যেতে যেতে বর্ষার জলের গন্ধে আমার বুক ভরে এসেছে। ছইয়ের বাইরে এসে জলের সীমাহীন বিস্তার দেখে আমি অবাক হয়ে চেয়ে রয়েছি। শাপলা ফুল হাতের কাছে পেলে নির্বম ভাবে টেনে তুলেছি। কখনো উপুড় হয়ে হাত ডুবিয়ে দিয়েছি জলে, কিন্তু তখনই আবার কেবলই মনে হয়েছে এই বুঝি কামড়ে দিল, আর ভয়ে ভয়ে অমনি হাত তুলে নিয়েছি। সেখানে গিয়ে যাদের সঙ্গে আমি মিশেছি তারা আমার সশ্রেণীর নয় বলে আপত্তি করবার কোনো কারণ ছিল না। অন্তত সেরকম আপত্তি, আশঙ্কা বা প্রশ্ন আমার মনে কখনো জাগেনি। সেই ছেলেবেলার বন্ধুরা মাঠে গরু চড়াত। তাদের মাথার চুলগুলি জলজ ঘাসের মতো দীর্ঘ এবং লালচে, গায়ের রং বাদামি, চোখের রঙও তাই। পাগুলি অস্বাভাবিক সরু সরু, মাঝখান দিয়ে ধনুকের মতো বাঁকা। পরনে একখানা গামছা, হাতে একটা বাঁশের লাঠি। আঙুলগুলি লাঠির ঘর্ষণে শক্ত হয়ে গেছে। তাদের মুখ এমন খারাপ আর ব্যবহার এমন অশ্লীল ছিল যে আমার ভিতর যে সুপ্ত যৌনবোধ ছিল তা অনেক সময় উত্তেজিত হয়ে উঠত। অথচ আমি আমার সশ্রেণীর সংস্কারী তা মুখে প্রকাশ করতে পারতাম না। তারা আমাকে নিয়ে ঠাট্টা করত। আমার মুখ লাল হয়ে যেত। তাদের মধ্যে একজন ছিল যার নাম ভীম। সে একদিন খোলা মাঠের নতুন জল থেকে একটি প্রকাণ্ড জোঁক তুলে সেটা হাতে করে আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, শুকু, তোমার গায়ে ছুঁড়ে মারব। আমি ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম। ভয়ে আমার গা শিউরে উঠল। আস্তে আস্তে বুদ্ধিমানের মতো দূরে সরে গিয়ে বললাম, দেখ ভীম, ভালো হবে না বলছি, ভালো হবে না, ই আর কি না। ভীম হি হি করে বোকার মতো হাসতে হাসতে বললে, এই যে দিলাম দিলাম।
সেদিনের কথা আজও মনে পড়ে। ভীমের সাহসের কথা ভাবতে আজও অবাক লাগে। অনেকের এমন স্বভাব থাকে, যেমন অনেকে কেঁচো দেখলেও ভয় পায়। আমি কেঁচো দেখলে ভয় পাইনি বটে, কিন্তু জোঁক দেখলে ভয়ে শিউরে উঠি। এসব ছোটখাটো ভয়ের মূলে বুর্জোয়া রীতিনীতির কোনো প্রভাব আছে কিনা বলতে পারিনি। এ কথা আগেই বলেছি যে আমার মাও ইঁদুর দেখলে দারুণ ভীত হয়ে পড়েন। তখন তাকে সামলানো দায় হয়ে ওঠে। ইঁদুর যে কাপড় কাটবে সেদিকে নজর না দিয়ে তখন তার দিকেই নজর দিতে হয় বেশি। একবার তার একটা কাপড়ের নিচে কেমন করে জানি নে একটা ইঁদুর আটকে গিয়েছিল। সে থেকে থেকে কেবল পালাবার চেষ্টা করছিল। ছড়ানো কাপড়ের উপর দিয়ে সেই প্রয়াস স্পষ্ট চোখে পড়ে। মা 5 হাত দূরে সরে গিয়ে ভাঙা গলায় চিৎকার করে বললেন, শুকু শুকু। প্রথমটাকে উত্তর না দেওয়া আমার একটা অভ্যেস, তাই উত্তর দিয়েছি এই ভেবে চুপ করে রইলাম। শুকু শুকু। এবার উত্তর দিলাম, কেন? মা তার হলুদ বাটায় রঙিন শীর্ণ হাতখানা ছড়ানো কাপড়ের দিকে ধরে চোখ বড় বড় করে বললেন, ওই দেখ। আমি বিরক্ত হলাম। ইঁদুরের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হবে আর কি? এত ইঁদুর কেন? পরম শত্রুকে কেবল আমরাই। আমি কাপড়টা সরাতে অমনি মা চেঁচিয়ে উঠলেন, আহা, ওটা ধরিস নে, ওটা ধরিস নে। আরে খেয়ে ফেলবে না তো? না, বাহাদুরে দেখানো চাই। মা, তুমি যা ভীতু। কাট। আমি কাপড়টা সরাতে অমনি মা চেঁচিয়ে উঠলেন, আহা, ওটা ধরিস নে, ওটা ধরিস নে। খেয়ে ফেলবে না তো? আহা, বাহাদুরে দেখানো চাই। মা, তুমি যা ভীতু। ইঁদুরটা অনবরত পালাবার চেষ্টা করছিল। বললাম, আচ্ছা মা, বাবাকে একটা কল আনতে বলতে পারো না? কোনোদিন দেখবে আমাদের পর্যন্ত কাটতে শুরু করে দিয়েছে। আহা, মেরে কি হবে? অবোধ প্রাণী, কথা বলতে পারে না তো। আর কল আনতে পয়সাই বা পাবেন কোথায়? মার গলার স্বর এমনি অকাতর থাকে এবং অত্যন্ত সংক্ষেপে শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর আর 1 মিনিটও তিনি সেখানে থাকেন না। তিনি অমনি চলে গেলেন। একটা ইঁদুর মারার কল কিনতে পয়সা লাগবে, এটা আমার আগে মনে ছিল না। তাহলে আমি বলতাম না, কারণ এই ধরনের কথায় এমন একটা বিশেষ অবস্থার ছবি মনে জাগে যা কেবল একটা সীমাহীন মরুভূমির মতো। মরুভূমিতেও অনেক সময় জল মেলে, কিন্তু এই মরুভূমিতে জল মিলবে এমন আশাও করিনি। এই মরুভূমির ইতিহাস আমার অজানা নয়। আমার পায়ের নিচে যে বালি চাপা পড়েছে, যে বালুকণা আশেপাশে ছড়িয়ে আছে, তারা ফিসফিস করে সেই ইতিহাস বলে। আমি মন দিয়ে শুনি। জ্ঞান হওয়ার পর থেকে 18 বছর বয়স অবধি এগিয়ে আবোল তাবোল অনেক ভাবনাই ভেবেছি, কিন্তু আবোল তাবোল ভাবনা মস্তিষ্কের হাটে কখনো বিক্রি হয় না। ঈশ্বরের প্রতি সন্দেহ এবং বিশ্বাস দুই প্রচুর ছিল, তাই ঈশ্বরকে কৃষ্ণ বলে নামকরণ করে ডেকেছি। হে কৃষ্ণ, এ পৃথিবীর সবাইকে যাতে একেবারে বড় লোক করে দিতে পারি তেমন বর আমায় দাও। রবীন্দ্রনাথের পরশমণি কবিতা পড়ে ভেবেছি, ইস, একটা পরশমণি যদি পেতাম। সঙ্গে সঙ্গে অনেক লোককে সত্যই জিজ্ঞেস করে বসেছি, আচ্ছা, পরশমণি পাথর আজকালও লোকে পায়? কোথায় পাওয়া যায় বলবে? আমি যখন ছোট ছিলাম, আমাদের বৃহৎ পরিবারের লোকগুলির নির্মল দেখে তখনও অর্থহীনতার ছায়াটুকু পড়েনি। বুর্জোয়া রাজের ভাঙনের দিন তখনও ব্যাপকভাবে শুরু হয়ে যায়নি। শুরু না হওয়ায় আমি এই মানে করেছি যে তখনও অনেক জনকের প্রসারিত মনের আকাশে তার ছেলের ভবিষ্যৎ স্মরণ করে গভীর সন্দেহের উদ্রেক হয়নি। আমাকে আশ্রয় করেই কম আশা জন্ম নিয়েছিল, অথচ সেসব আশার শাখা প্রশাখা এখন কোথায়? আমি বলতে দ্বিধা করব না,
সেসব শাখা প্রশাখা তো ছড়াইনি, বরং মাটির গর্ভে স্থান নিয়েছি। একটা সুবিধা হয়েছে এই যে পারিবারিক স্বেচ্ছাচারিতার অক্টোপাস থেকে রেহাই পাওয়া গেছে। আমি একটু নিরিবিলি থাকতে পেরেছি। কিন্তু নিরিবিলি থাকতে চাইলে কি আর থাকা যায়? ইঁদুররা আমায় পাগল করে তুলবে না? আমি রোজ দেখতে পাই একটা কেরোসিন কাঠের বাক্স বা ভাঙা টিনের ভিতর ঢুকে ওরা অনবরত টুং টাং শব্দ করতে থাকে। ক্ষীণ হলেও অবিরত এমন আওয়াজ করতে থাকে যে অনতিকাল পরেই সেটা একটা বিশ্রী সঙ্গীতের আকার ধারণ করে, এবং সঙ্গে সঙ্গে শুধু আমার কেন, অনেকেরই বিষম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা কুকুর যখন কোঁকিয়ে কোঁকিয়ে আস্তে আস্তে কাঁদতে থাকে, তখন সেটা কেউ সহ্য করতে পারে? আমি অন্তত করিনি। অমন হয় যখন একটা বিশ্রী শব্দ ধীরে ধীরে একটা বিশ্রী সঙ্গীতের আকার ধারণ করে, তখন সেটা অসহ্য না হয়ে যায় না। ইঁদুরগুলির কার্যকলাপও আমার কাছে সেরকম একটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর একদিন মা চিৎকার করে ডেকে উঠলেন, শুকু শুকু। বলেছি তো, প্রথমটাকে উত্তর দেওয়ার মতো কঠিন তৎপরতা আমার নেই। মা আবার আর্তস্বরে ডাকলেন, শুকু শুকু। আর তৃতীয় ডাকের অপেক্ষা না করে নিজেকে মার কাছে যথারীতি স্থাপন করে তার অঙ্গুলি নির্দেশে যা দেখলুম, তাতে যদিও চিন্তিত হবার কারণ থাকে, তবুও চিন্তিত হলাম না। দেখলাম আমাদের কচ্ছিত আনা দুধের ভাঁড়টি একপাশে হাঁ করে আমার দিকে চেয়ে আছে, আর তারই পাশ দিয়ে একটি সাদা পথ তৈরি করে একটি প্রকাণ্ড ইঁদুর দ্রুত চলে গেল। এখানে একটা কথা বলে রাখি, কোনো বিশেষ খবর শুনে কোনো উত্তেজনা বা ভাবান্তর প্রকাশ করা আমার স্বভাবে নেই। এটাই বারবার প্রমাণিত হয়ে গেছে। কাজেই এখানেও তার অন্যথা হবে না, এ কথা বলাই বাহুল্য। দেখতে পেলাম আমার মার পাতলা কোমল মুখখানি কেমন একটা গভীর শোকে পার হয়ে গেছে। চোখ দুটি গরুর চোখের মতো করুণ, আর যেন পদ্মপত্রে কয়েক ফোঁটা জল টলটল করছে, এক্ষুনি কেঁদে ফেলবেন। দুধ যদি বিশেষ একটা খাদ্য হয়ে থাকে এবং তা যদি নিজেদের আর্থিক কারণে কখনো কখনো দুর্লভ হয়ে দাঁড়ায়, এবং সেটা যদি অকস্মাৎ কোনো কারণে পাকস্থলীতে প্রেরণ করবার অযোগ্য হয়, তবে অকস্মাৎ কেঁদে ফেলা খুব আশ্চর্যের ব্যাপার নয়। মা অমনি কেঁদে ফেললেন, আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এমন একটা অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যার ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর বিনিয়ে বিনিয়ে কথা আমার চোখের দৃষ্টিপথকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করে দিল, আরো গভীর করে তুলল। আমি দেখতে পেলাম আকাশে মধ্যাহ্নের সূর্য প্রচুর অগ্নিবর্ষণ করছে, নিচে পৃথিবীর ধূলিকণা আরো বেশি অগ্নিবর্ষী, আর হৃদয়ের ক্ষেত পুড়ে পুড়ে খাক খাক হয়ে গেল। একটি নীল উপত্যকাও দেখা যায় না, দূরে জলের চিহ্ন মাত্র নেই, মরীচিকাও দিয়েছে ফাঁকি। ভাবলাম, স্বামী বিবেকানন্দের অমূল্য গ্রন্থরাজি কোথায় পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণের উপদেশাবলী অমূল্য। সমগ্র মানব সমাজের কল্যাণ প্রতি শ্রী অরবিন্দ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ। তখনও ভাবতাম না দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধ কখন শুরু হবে। আমার মুখভঙ্গি চিন্তাকুল হয়ে এলো। হাঁটু দুটি পেটের কাছে এনে কুকুরের মতো শুয়ে আমি ভাবতে লাগলাম। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে নিয়েছি ভালো করে ভাবার জন্য। ভাবতে লাগলাম, এমন কোনো উপায় নেই যাতে কোনোভাবে এই বিকৃতি থেকে মুক্তি পাওয়া যায়। সন্ধ্যার পর বাবা এলেন। খবরটা শুনে এমন ভাব দেখালেন না যাতে মনে হয় তিনি হতভম্ব হয়ে গেছেন অথবা কিছুমাত্র দুঃখিত হয়েছেন, বরং তাড়াতাড়ি বলতে আরম্ভ করলেন, যদিও তাড়াতাড়ি কথা বলাটা তার অভ্যেস নয়। বেশ হয়েছে, ভালো হয়েছে। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এমন একটা কিছু হবে। আরে মানুষের জান নিয়ে টানাটানি,
দুধ খেয়ে আর কি হবে বলো? দেখতে পেলাম বাবার মুখটি যদিও শুকনো, তবু প্রচুর ঘামে তৈলাক্ত দেখাচ্ছে। গায়ের ভারী জামাটিও ঘামে ভিজে ঘরের ভিতর গন্ধ ছড়িয়ে দিয়েছে। এমন একটা বিপর্যয়ের পরেও তার এই অবিকৃত ভাব দেখে আমি আশ্বস্ত হলাম, এই ভেবে যে ক্ষতি যা হয়েছে হয়েছে। তার আলোচনায় এমন একটা অবস্থা যার কোনো পরিবর্তন নেই, বরং একটা মস্ত গোলযোগের সূত্রপাত হবে, তা থেকে রেহাই পাওয়া গেল। খুব শিগগির আর আমার মানসিক অবনতি ঘটবে না। কিন্তু বাবা কিছুক্ষণ পরেই সুর বদলালেন। তোমরা পেলে কি? কেবল ফুর্তি আর ফুর্তি। দয়া করে আমার দিকে একটু চাও। আমার শরীরটাকে আমি পাথর দিয়ে তৈরি করেছি? আমি কি মানুষ নই? আমি এত খেটে মরি, আর তোমরা ওদিকে ফুর্তিতে মেতে আছো। সংসারের দিকে একবার চোখ খুলে চাও, নইলে টিকে থাকাই দায় হবে। আমার কাছে বাবার এই ধরনের কথা মারাত্মক মনে হয়। তার এই ধরনের কথার পেছনে অনেক রাগ ও অসহিষ্ণুতা সঞ্চিত হয়ে আছে বলে আমি মনে করি। সময়ের পদক্ষেপের সঙ্গে সঙ্গে স্বরের উত্তাপও বেড়ে যেতে লাগলো। আমি শঙ্কিত হয়ে উঠলাম। আর কয়েক মিনিটের মধ্যেই এই কঠিন উত্তপ্ত আবহাওয়ায় যে অদ্ভুত নগ্নতা প্রকাশ পাবে, তাতে আমার লজ্জার আর সীমা পরিসীমা থাকবে না। এমন অবস্থার সঙ্গে আমার একাধিকবার পরিচয় হলেও আমার গায়ের চামড়া তাতে পুরু হয়ে যায়নি, বরং আশঙ্কার কারণ আরো যথেষ্ট পরিমাণে বেড়েছে। যে পৃথিবীর সঙ্গে আমার পরিচয়, তার ব্যর্থতার মাঝখানে এই নগ্নতার দৃশ্য আরো একটি বেদনার কারণ ছাড়া আর কিছুই নয়। বাবা বললেন, আর তর্ক করো না বলছি, এখান থেকে যাও, আমার সম্মুখ থেকে যাও, দূর হয়ে যাও বলছি। মা বললেন, অত বাড়াবাড়ি ভালো নয়। চেঁচামেচি করে পৃথিবী শুদ্ধ লোককে নিজের গুণপনার কথা জানানো হচ্ছে, খুব সুখ্যাতি হবে। শুনতে পেলাম এরপরে বাবার গলার স্বর রাত্রির নিস্তব্ধতা ভেঙে বোমার মতো ফেটে পড়ল। তুমি যাবে? এখান থেকে যাবে কিনা বলো? গেলি তুই আমার চোখের সামনে থেকে, শয়তান মাগি। বাবা বিড়বিড় করে আরো কত কি বললেন। আমি কানে আঙুল দিলাম। বালিশের মধ্যে মুখ গুঁজে পড়ে রইলাম, একটি অসার মৃতদেহ হই। আমার চোখ ফেটে জল বেরোল। বিপর্যয়ের পথে বর্ধিত হলেও আমার মনের শিশুটি আজন্ম যে শিক্ষা গ্রহণ করে এসেছে, তাতে এমন কোনো কথা লেখা ছিল না। মনে হলো যেন আজ এই প্রথম বিপর্যয়ের মুহূর্তগুলি চরম প্রহরী সেজে আমার দোরগোড়ায় কড়া নাড়ছে। আগে এমন দেখিনি বা শুনিনি, তবু আমার এই অনুভূতির শিক্ষা কোত্থেকে এলো? বলতে পারি আমার এই শিক্ষা অতি চুপি চুপি জন্মলাভ করেছে। মাটির পৃথিবী থেকে সে এমনভাবে শ্বাস ও রস গ্রহণ করেছে যাতে টু শব্দ হয়নি। ফুলের সুবাস যেমন নিঃশব্দে পাখা ছড়িয়ে থাকে, তেমনি ওর চোখের পাখা দুটিও নিঃশব্দে এই অদ্ভুত খেলার আয়োজন করতে ছাড়েনি। আরো বলতে পারি আমার মনের শিশুর বাঁচবার বা বড় হবার ইতিহাস যদি জানতে হয়, তবে ফুলের তুলনা করা চলে। কিন্তু সেই শিক্ষা আজ কাজ দিল কই? বরং আরো কর্মহীনতার নামান্তর হলো। আমার কাঁচা শরীরের হাত দুটি কেটে ভাসিয়ে দিল জলে। দুই চোখকে বাষ্পাকুল করে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। আমি কি করব? আমার কিছু করবার আছে কি? শয়তান মাগি, বেরিয়ে যা, বেরিয়ে যা। আবার ভেসে এলো অদ্ভুত কথাগুলি। এসব আমি শুনতে চাইনি, তবু শুনতে হয়। বাতাসের সঙ্গে খাতির করে তা ভেসে আসবে, জোর করে কানের ভিতর ঢুকবে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মনের মাটিতে সজোরে লাথি মারবে। যা বলছি। গোলমাল আরো খানিকটা বেড়ে গেল। কিছুক্ষণ পরে মা বাষ্পচ্ছন্ন স্বরে ডাকলেন, শুকু, শুকু। ঠিক তখনই উত্তর দিতে লজ্জা হলো, ভয় করল। তবু আস্তে আস্তে বললাম, বলো। মা বললেন, দরজা খোল। ভয় ভয় দরজা খুলে দিলাম। ভয় হলো এই ভেবে যে এবার অনেক বিচারের সম্মুখীন হতে হবে।
যা শুনতেও ভয় পাই, ঠিক তারই সামনে এক বিচারপতি হয়ে সমস্ত উত্তেজনাকে শূন্যে বিসর্জন দিয়ে রায় দিতে হবে। কিন্তু যা ভেবেছিলাম তা আর হলো না। মা ঘরের ভিতর ঢুকেই ঠান্ডা মেঝের ওপর আঁচলখানা পেতে শুয়ে পড়লেন। পাতলা পরিচ্ছন্ন শরীরখানি বেঁকে একখানা কাস্তের আকার ধারণ করল। কেমন অসহায় দেখালো ওকে। ছোটবেলায় যাকে পৃথিবীর মতো বিশাল ভেবেছি, তাকে এমনভাবে দেখে এখন কত ক্ষীণজীবী ও অসহায় মনে হচ্ছে। যাকে বৃহত্তম ভেবেছি, সে এখন কত ক্ষুদ্র। সে এখনো শৈশব অতিক্রম করতে পারেনি বলে মনে হচ্ছে। আর আমি কত বৃহৎ। রক্তের চঞ্চলতায়, মাংসপেশির দৃঢ়তায়, বিশ্বস্ত পদক্ষেপ কত উজ্জ্বল ও মহৎ। ওই হরিণের মতো ভীরু ছোট দেহের রক্তপান করে একদিন জীবন গ্রহণ করলেও আজ আমি কত শক্তিমান। আমাকে কেউ জানি? এমনও তো হতে পারত আজ লন্ডনের কোনো ইতিহাস বিখ্যাত ইউনিভার্সিটির করিডোরের বুকে 20 বছরের যুবক সুকুমার গভীর চিন্তায় পায়চারি করছে, অথবা খেলার মাঠে প্রচুর নাম করে সকল সহপাঠিনীর দৃষ্টি আকর্ষণ করেছে, অথবা 30 বছরের নির্ণয়না কোনো খাঁটি ইংরেজ মহিলার ধীর গভীর পদক্ষেপে ভীরুর মতো অনুসরণ করে একদিন তার দেহের ছায়ায় বসে প্রেম যাঞ্চা করছে। এমন তো হতে পারত। তার সোনালি চুল, দীর্ঘ পক্ষাবৃত চোখ, দেহের সৌরভ। আহা, কে সেই ইংরেজ মহিলা? সে এখন কই? আর সেই স্বর্ণাভ রাজকুমার সুকুমারের মা ওই ঠান্ডা মেঝের ওপর কাপড় বিছিয়ে শুয়ে। এখান থেকে কত ছোট আর কত অসহায় মনে হয়। এক অর্থহীন গর্বে বুকটা প্রশস্ততর করে আমি একবার মার দিকে তাকালাম। ডাকলাম, মা, ও মা। কোনো উত্তর নেই। গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে কোনো ভগ্ন নারীকণ্ঠ আমার কানের দরজায় এসে আঘাত করল না। ঘুমিয়ে পড়েননি তো? পরদিনও আবহাওয়ায় কিছুমাত্র গভীরতা দূর হল না। মার এমন অস্বাভাবিক নীরবতা দেখে আমার ছোট ভাই বোনেরা প্রচুর আশকারা পেয়ে গেছে দেখতে পাচ্ছি। তারা নগ্ন গাত্র হয়ে যথেচ্ছ বিচরণ করতে লাগলো। স্কুলহীন ছোট বোনটি তার নিত্যকার অভ্যেস মতো প্রেম কুসুমাস্তীর্ণ এক প্রকাণ্ড উপন্যাস নিয়ে বসেছে। অন্যদিকে চাইবারও সময় নেই। সেদিন অনেক রাতে সারা বাড়ি গভীর ধোঁয়ায় ভেসে গেল। সকলের নাক মুখ দিয়ে জল বেরোতে লাগলো। দম বন্ধ হয়ে এলো। ছোট ভাই বোনদের খালি মাটিতে পড়ে ঘুমোতে দেখে রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, এখনো রান্না হয়নি মা? চোখের জলে ভিজে উনানের ভিতর প্রাণপণে ফুঁ দিতে দিতে মা বললেন, না, এখন চড়াচ্ছি। এত দেরি হলো কেন? মা চুপ করে রইলেন। বুঝতে পারলাম সেই পুরনো কাসুন্দি। বুঝতে পারলাম এ জিনিস সহজে এড়াতে চাইলেও সহজে এড়াবার নয়। ঘুরে ফিরে চোখের সামনে এসে দাঁড়ায়, পাশ কাটাতে গেলে হাত চেপে ধরে, কোনো রকমে এড়িয়ে গেলেও হাত তুলে ডাকতে থাকে। এই ডাকাডাকের ইতিহাসকে যদি আগাগোড়া লিপিবদ্ধ করি, তবে সারা জীবন লিখেও শেষ করতে পারবো না। তাতে কতগুলি একই রকমের চিত্র গলাগুলি করে পাশাপাশি এসে দাঁড়াবে, আর শৌখিন পাঠকের বিরক্তিভাজনের কারণ হবে। আমি তো জানি পাঠক শ্রেণীকে তাঁদের মনোরঞ্জন করতে হলে কান্নাকাটির ন্যাকামি চলবে না, কিংবা কিছু লিখলেও টাকার হিসাবটাকে সযত্নে এড়িয়ে যেতে হবে বা হাসি মুখে বরণ করতে হবে। যেমন আমার বাবা অনেক সময় করেন, প্রচুর অভাবের চিত্রকেও এক দার্শনিক ব্যাখ্যা দিয়ে পরম আনন্দে ঘাড় বেঁকিয়ে হাসতে থাকেন। কিংবা যেমন আমাদের পাড়ায় প্রকাণ্ড গোঁফওয়ালা রক্ষিত মশাই করেন, ঘরে অতি শুকনো স্ত্রী আর একপাল ছেলে মেয়েদের অভুক্ত রেখেও পথে ঘাটে রাজা উজির মেরে আসেন। বা যেমন আমাদের প্রেস কর্মচারী মদন শূন্যতার দিনটাকে উপবাসের তিথি বলে গণ্য করে। কখনো বা পদ্মাসন করে বসে নির্মিলিত চোখে দুই শক্ত দীর্ঘ বাহু দিয়ে
বুক চাপড়াতে চাপড়াতে ঈশ্বরকে সশরীরে ডেকে আনি। এমন নয়, এছাড়া আর উপায় কি? স্বর্গের পথ রুদ্ধ হলে মধ্যপথে এসে দাঁড়াই। জীবন আমাদের কুক্ষিগত করলেও জীবনকে প্রচুর অবহেলা করি। প্রকৃতির করাঘাতে ডাক্তারের বদনাম পাই, অথবা ঊর্ধ্ববাহ সন্ন্যাসী হয়ে ঈশ্বরের আরাধনা করি। এসব দেখে আমি একদিন সিদ্ধান্ত করেছিলাম যে দুঃখের সমুদ্রে যদি কেউ গলা পর্যন্ত ডুবে থাকে, তবে তা এই মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্তের নাম করতে গিয়ে যাদের জিহ্বায় জল আসে, সেদিন আমি তাদেরই একজন হয়েছিলাম। বন্ধুকে এক ধোঁয়াটে রহস্যময় ভাষায় চিঠি লিখলাম। এরা কে জানো? এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বটে, কিন্তু না খেয়ে মরে। যে ফুল অনাদরে শুকিয়ে ঝরে পড়ে মাটিতে, এরা তাই। এরা তৈরি করেছে বাগান, অথচ ফুলের শোভা দেখেনি। পেটের ভিতর ছুঁচ বিচ্ছে প্রচুর, কিন্তু ভিক্ষাপাত্রও নয়। পরিহাস, পরিহাস। ঐতিহাসিক ব্যাখ্যায় অজ্ঞতায় নিজের মনে যে কল্পনায় সৌধ গড়ে তুললাম, তাতে নিজের মনে মনে প্রচুর পরিতৃপ্ত হলাম। যে উপবাসকৃষ বিধবারা তাদের সক্ষম মেয়েদের দৈহিক প্রতিষ্ঠায় সংসার যাত্রার পদ বেয়ে বেয়ে কোনো রকমে কালাতিপাত করছেন, তাদের জন্য করুণা যেমন হলো, মনে মনে পুজো করতে লাগলাম আরো বেশি। কিন্তু সেসব ক্ষণিকের ব্যাপার। শরতের মেঘের মতো যেমনি এসেছিল অমনি মিশে গেল। মগজের মধ্যে জায়গা যদিও একটু পেয়েছিল, বেশি দিন থাকবার ঠাঁই হলো না। আজ ভাবছি আমাকে মুক্তি দিয়ে গেছে, নইলে এক অসম্পূর্ণ সংকীর্ণ পৃথিবীর সঙ্গে পরিচয় হয়ে থাকত। সে ভাবনা নিয়ে মনে মনে পরিতৃপ্ত থাকতাম বটে, কিন্তু গতির বিরুদ্ধে চলতাম। এক ভীষণ প্রতিক্রিয়ার বিষে জর্জরিত হতাম। এমন দিনে এক অলস মধ্যাহ্নের সঙ্গে আমি সাংঘাতিক প্রেমে পড়েছিলাম। সেই দুপুরটিকে যা ভালো লেগেছিল, কেবল মুখে বললে তা যথেষ্ট বলা হবে না। সেদিন যতটুকু আকাশটাকে দেখতে পেলাম, তার নীলকে এত গভীর মনে হলো যে চোখের ওপর কে যেন শীতল জলের প্রলেপ দিয়ে দিল। ভাবনার রাজ্যে পায়চারি করি আমি আমার মীমাংসার সীমান্তে এসে পৌঁছলাম সেই মধ্যাহ্নে। সেখানে রাখলাম দৃঢ় প্রত্যয়। আকাশের নীলিমায় দুই চোখকে সিক্ত করে আমি দেখতে পেলাম চওড়া রাস্তার পাশে সারি সারি প্রকাণ্ড দালান, তার প্রতি কক্ষে সুস্থ সবল মানুষের পদক্ষেপ। সিঁড়িতে নানা রকম জুতোর আওয়াজ, মেয়ে পুরুষের মিলিত চিৎকার ধ্বনি পৃথিবীর পথে পথে বলিষ্ঠ দুয়ারে হানা দেয়। বলিষ্ঠ মানুষ প্রসব করে। আমি দেখতে পেলাম ইলেকট্রিক আর টেলিগ্রাফ তারের অরণ্য। ট্রাক্টর চলেছে মাঠের পর মাঠ পার হই, অবাধ্য জমিকে ভেঙে চুড়ে দোলে মুচড়ে। সোনার ফসল আনন্দের গান গায়, আর যন্ত্রের ঘর্ষণে ও মানুষের হর্ষধ্বনিতে এক অপূর্ব সঙ্গীতের সৃষ্টি হয়। একদা যে বাতাস মাটির মানুষের প্রতি উপহাস করে বিপুল অট্টহাসি হেসেছে, সেই বাতাসের হাত আজ করতালি দেয় গাছের পাতায় পাতায়। কেউ শুনতে পায়? যারা শোনে তাদের নমস্কার। তাই অলস মধ্যাহ্নকে মধুরতর মনে হলো। দেখলাম এক নগ্নদেহ বালক রাস্তার মাঝখানে বসে একটা ইটের টুকরো নিয়ে গভীর মনোযোগে আঁক কষছে। কোনো বাড়ি থেকে পচা মাছের রান্নার গন্ধ বেরিয়েছে বেশ। সঙ্গীত পিপাসুর বেসুরো গলায় গান শোনা যাচ্ছে হারমোনিয়াম সহযোগে। এই অসময় রৌদ্র প্রচন্ড হলেও হাওয়া দিচ্ছে প্রচুর। ও বাড়ির এক বন্ধু রাস্তার কলে এইমাত্র স্নান করে নিজ বুকের তীক্ষ্ণতাকে প্রদর্শনের প্রচুর অবকাশ দিয়ে সংকুচিত দেহে বাড়ির ভিতর ঢুকল। দুটি মজুর কোন রকমে খাওয়া দাওয়া সেরে কয়লা মলিন বেশে আবার দৌড় দিচ্ছে। এ দৃশ্য বড় মধুর লেগেছে। অবশ্য কোনো বুর্জুয়া চিত্রকল্পের চিরন্তনী চিত্র বলে নয়। এ চিত্র যেমন আরাম দেয়, তেমনি পীড়াও দেয়। আমার ভালো লেগেছে এই স্মরণীয় দিনটিতে এক বৈজ্ঞানিক বুদ্ধির রাজত্বে খানিকটা পায়চারি করতে পেরেছে বলে। চমৎকার, চমৎকার, চমৎকার। অনেক রাত্রে ইঁদুরের উৎপাত আবার শুরু হলো।
ওরা টিন আর কাঠের বাক্সে দাপাদাপি শুরু করে দিল। বিদ্যর্পে চোখের সামনে দিয়ে ঘরের মেঝে অতিক্রম করে দারুণ উপহাস করতে লাগলো। রান্না শেষ করে মা সকলকে ডাকাডাকি শুরু করে দিলেন। ওরে মন্টু, ওরে ছবি, ওরে নাড়ু, ওঠ বাবা ওঠ। মন্টু উঠেই প্রাণপণে চিৎকার আরম্ভ করে দিল। ছবি যদিও এতক্ষণ তার উপন্যাসের উপর উপুর হয়ে পড়েছিল, এখন বইটই ফেলে চোখ বুজে শুয়ে পড়ল। ওরে ছবি, খেতে আয়, খাবি আয়। বারবার ডাকেও ছবি টু শব্দটি করে না। মা ভগ্ন কণ্ঠে বললেন, আমার কি দোষ হলো? আমার ওপর রাগ করিস কেন? গরিব হয়ে জন্মালে। মার চোখ ছলছল করে উঠল, গলা কেঁপে গেল। আমি রাগ করে বললাম, আহা, ও না খেলে না খাবে, তুমি ওদের দাও না। মধ্যরাত্রির ইতিহাস আরো বিস্ময়কর। এক অনুচ্চ কণ্ঠের শব্দে হঠাৎ জেগে উঠলাম। শুনতে পেলাম বাবা অতি নিম্নস্বরে ডাকছেন, কনক, ও কনক, ঘুমুচ্ছ? বাবা মাকে ডাকছেন নাম ধরে। ভারী চমৎকার মনে হলো। মনে মনে বাবাকে আমার বয়স ফিরিয়ে দিলাম, আর আমার প্রতি ভালোবাসা কামনা করতে লাগলাম তার কাছ থেকে। যুবক সুকুমার একদিন তার বউকেও এমনি নাম ধরে ডাকবে, চিৎকার করে ডেকে প্রত্যেকটি ঘর এমনি সঙ্গীতে প্রতিধ্বনিত করে তুলবে। কনক, ও কনক। প্রৌঢ় কনকলতা অনেকক্ষণ পর্যন্ত কোনো উত্তর দিলেন না। কোঁকিয়ে উঠলেন, কোনোবার উহ আহ করলেন। আমি এদিকে রুদ্ধ নিঃশ্বাসে নিম্নগামী হলাম। বালিশের ভিতর মুখ গুঁজে হারিয়ে যাবার কামনা করতে লাগলাম। লজ্জায় আরক্ত হয়ে উঠলাম। শরীর দিয়ে ঘামের বন্যা ছুটল। ওদিকে মধ্যরাত্রির চাঁদ উঠেছে আকাশে। পৃথিবীর গায়ে কে এক সাদা মসলিনের চাদর বিছিয়ে দিয়েছে। সঙ্গে এনেছে জলের স্রোতের মতো বাতাস। আমার ঘরের সামনে ভিখারি কুকুরদের সাময়িক নিদ্রাময়তায় এক শীতল নিস্তব্ধতা বিরাজ করছে, কিন্তু মাঝে মাঝে ও বাড়ির ছাদে নিদ্রাহীন বানরদের অস্পষ্ট গোঙানি শোনা যায়। মধ্যরাত্রের প্রহরী আমায় ঘুম পাড়িয়ে দেবে কখন? অবশেষে প্রৌঢ়া কনকলতার নীরবতা ভাঙল। তিনি আবার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠলেন। অল্প একটু ঘোমটা টেনে কাপড়ের প্রচুর দৈর্ঘ্য দিয়ে নিজেকে ভালোভাবে আচ্ছাদিত করলেন। তারপর এক অশিক্ষিতা নববধূর মতো ধীর পদক্ষেপে অগ্রসর হতে লাগলেন। অঙ্গভঙ্গির সঞ্চালনে যে সঙ্গীতের সৃষ্টি হয়, সেই সঙ্গীতের আয়নায় আমার কাছে সমস্ত স্পষ্ট হয়ে উঠল। আমি লক্ষ্য করলাম দুই জোড়া পায়ের ভীরু অথচ স্পষ্ট আওয়াজ আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। অনেক রাত্রে বাবা গুনগুন স্বরে গান গাইতে লাগলেন। চমৎকার মিষ্টি গলা বেহালার মতো শোনা যাচ্ছে। সেই গানের খেলায় আলোর কণাগুলি আরো সাদা হয়ে গেছে। মনে হয় এক বিশাল অট্টালিকার সর্পিল সিঁড়ি বেয়ে সেই গানের রেখা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। শেষ রাত্রির বাতাস অপূর্ব স্নেহে মন্থর হয়ে এসেছে। একটা কাক রোজকার মতো ডেকে উঠেছে। বাবাকে গান গাইতে আরো শুনেছি বটে, কিন্তু আজকের মতো এমন মধুর ও গভীর আর কখনো শুনিনি। তাঁর মৃদু গানে আজ রাত্রির পৃথিবী যেন আমার কাছে নত হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন কার প্রাণখোলা হাসিতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম। হাসির ঐশ্বর্যে বাড়ির ইটগুলি কাঁপছে। বাবা বললেন, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, উঠুন। আর কত ঘুমোবেন? সকালে না উঠলে কি বড়লোক হওয়া যায়? উঠুন। আমি অনেক কষ্টে চোখ মেলে চেয়ে দেখলাম কখন ভোর হয়ে গেছে। বাবার স্নেহময় কথায় আমি কখনো হাসিনি। কেমন বাঁধে। যথেষ্ট বয়স কিনা, 21 বছর তো পেরিয়ে চললাম। মশারির দড়ি খুলতে খুলতে বাবা বললেন, পৃথিবীতে যত গ্রেট ম্যান দেখতে পাচ্ছ, সকলের ভরে ওঠার অভ্যেস ছিল। আমার বাবা মানে তোমার ঠাকুরদারও এমনি অভ্যেস ছিল।
আমরা যত ভোরেই উঠি না কেন, উঠেই শুনতে পেতাম বাইরের ঘরে তামাক খাওয়ার শব্দ হচ্ছে। অমন অধ্যবসায়ী না হলে একটা জীবনে অত জমি জমা, অত টাকা পয়সা করে যেতে পারেন? তিনি তো সবই রেখে গিয়েছিলেন, আমরা কিছুই রাখতে পারলাম না। কিন্তু উঠুন পণ্ডিত মশাই, যারা ঘুম থেকে দেরি করে ওঠে জীবনে তারা কখনো উন্নতি করতে পারে না। অতটা মাতব্বরি সহ্য হয় না। জীবনে একদিন মাত্র সকালে উঠেই বাড়ি শুদ্ধ লোক মাথায় তুলছেন। সমস্ত বাড়িটা খুশির বাজনায় মুখরিত হয়ে উঠল। ওদিকে মন্টু সেলুনে চুল ছাটাবার জন্য পয়সা চাইতে শুরু করেছে। ঘণ্টাখানেক পরেও পয়সা না পেলে মেঝেতে আছাড় খেয়ে তারস্বরে কাঁদবে। নাড়ু প্রচুর বাক্য বর্ষণ করে সকলের মনোরঞ্জন করবার চেষ্টায় আছে। ছবি এইমাত্র তার উপন্যাসের পৃষ্ঠায় নায়িকার শয়নঘরে নায়কের অভিযান দেখে মনে মনে পুলকিত হয়ে উঠেছে। বাবা দারুণ কর্মব্যস্ত হয়ে উঠলেন, এ ঘর ও ঘর পায়চারি করতে লাগলেন। একসময় আমার কাছে এসে বললেন, তোমরা থিওরিটা বার করেছো ভালোই, কিন্তু কার্যকরী হবে না। আজকাল ওসব ভালো মানুষই আর চলবে না। এখন কাজ হলো লাঠির, হিটলারের লাঠি। বুঝলে পণ্ডিত মশাই, হিটলারের লাঠি। আমি মনে মনে হাসলাম। বাবা যা বলেন তা এমন ভাবে বলেন যে মনে মনে বেশ আমোদ অনুভব করা যায়। তার কি জানি কেন ধারণা হয়েছে আমরা সব ভালো মানুষের দল। নিজের খেয়ে চিন্তা করি, শুষ্ক মুখ হয়ে শীতল জল বিতরণ করতে চাই, নিজেরা স্বর্গচ্যুত অথচ পরের স্বর্গলাভের পথ আবিষ্কারে মত্ত। আবার বলেন, তোমাদের রাশিয়া কেবল সাধুরই জন্ম দিয়েছে, অসাধু দেয়নি। কেবল মার খেয়ে মরছে। লেনিন তো মস্ত বড় সাধু ছিলেন, যেমনি টলস্টয় ছিলেন, কিন্তু ওরা লাঠির সঙ্গে পারবেন কি? কখনো নয়। বলতে ইচ্ছা হয় চমৎকার। এমন স্বকীয়তা, এমন নতুনত্ব আর কোথাও চোখে পড়েছে কি? এমন করে আমার বাবা ছাড়া আর কেউ বলতে পারেন না। তিনি একবার যা বললেন তা ভুল হলেও তা থেকে এক চুল কেউ তাকে সরাবে এমন বঙ্গসন্তান ভূ ভারতে দেখিনি। এক হিটলারি দম্ভে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু একমাত্র আশার কথাই যে এসব ব্যাপারে তিনি মোটেই সিরিয়াস নন। একবার যা বলেন দ্বিতীয়বার তা বলতে অনেক দেরি করেন, নইলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠত। পৈতৃক অধিকারে অনুপ্রাণিত হয়ে তিনি তার অপব্যবহার করতেন, সন্দেহ নেই। ওদিকে কর্মব্যস্ত মাকে দেখতে পাচ্ছি। গভীর মনোযোগে তিনি তার কাজ করে যাচ্ছেন। কোথাও এতটুকু দৃষ্টিপাত করবার সময় নেই যেন। কাঁধের উপর দুই গাছি খড়ের মতো চুল এড়িয়ে পড়েছে, তার উপর দিয়েই ঘন ঘন ঘোমটা টেনে দিচ্ছেন। পরনে একখানা জীর্ণ মলিন কাপড়, ফর্সা পা দুটি জলের অত্যাচারে ক্ষতবিক্ষত বিশীর্ণ হয়ে গেছে। পেছনে পেছনে নাড়ু ঘুরে বেড়াচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি ছেড়ে বাবা এবার ঘরোয়া বৈঠকে যোগ দিলেন। নাড়ুকে ডেকে বললেন, নাড়ু বাবা, তোমার কি চাই বলো। নাড়ু তার ছোট ছোট ভাঙা দাঁতগুলি বের করে অনায়াসে বলে ফেলল, একটা মোটর বাইক। সার্জেন্টরা কেমন সুন্দর ভটভট করে ঘুরে বেড়ায় না বাবা? কিন্তু মন্টুর বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে হঠাৎ পিছন ফিরে মুখটা নিচের দিকে নিয়ে কামানের মতো হয়ে বললে, বাবা এই দেখো। দেখতে পাওয়া গেল তার পেছনটা ছিঁড়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বাবা হো হো করে হেসে উঠলেন, বললেন, বাহ, বেশ তো হয়েছে। মন্টু বাবুর যা গরম, এবার থেকে দুটি জানলা হয়ে গেল। বেশ তো হলো, এবার থেকে হু হু করে বাতাস আসবে আর যাবে। চমৎকার না? মন্টু সকল ত্রুটি বিচ্ছুতি ভুলে বুদ্ধিমানের মতো হেসে উঠল। নাড়ু তার ভাঙা দাঁত বের করে আরো বেশি করে হাসতে লাগলো। বাবাও সে হাসিতে যোগ দিলেন। আমাদের সামান্য বাসা এক অসামান্য হাসিতে নেচে উঠল, গুম গুম করতে লাগলো। হাসলাম না কেবল আমি, শুধু মনে মনে উপভোগ করলাম। ভাবলাম, আনন্দের এই নির্মল মুহূর্তগুলি যদি দীর্ঘস্থায়ী হয় তবে খুশির অন্ত থাকে না, মানুষ মানুষ হয়ে ওঠে। বাবার পরবর্তী অভিযান হলো রান্নাঘরে।
একখানা সিঁড়ি পেতে দেয়ালে ঠেস দিয়ে বসে হাসি মুখে বাবা বললেন, আজ কি রাঁধবে গো? মুখ ফিরিয়ে অজস্র হেসে মা বললেন, তুমি যা বলবে। বাবাকে এবার ছেলে মানুষিতে পেয়ে বসল। আমি যা বলবো ঠিক তো? বলি, রাঁধবে মাংস, পোলাও, দই, সন্দেশ? রাঁধবে চাটনি, চচ্চড়ি, রুই মাছের মুড়ো? রাঁধবে রাঁধবে আমি আরো যা বলবো? ও মা, থাক গো থাক, আর বলতে হবে না। মা দুই হাত তুলে মাথা নাড়তে লাগলেন, খিলখিল করে হেসে উঠলেন। ব্যাপার দেখে নাড়ু দৌড়ে গেল। দুজনের দিকে দুইবার চেয়ে তারপর মাকে মুচকি হাসতে দেখে বলল, মা কি হয়েছে? অমন করে হাসছো কেন? বাবা তোমাকে কাতুকুতু দিয়েছে? আরে না রে না, অত পাখামি করতে হবে না, খেলগে যা। বাঁ হাত তুলে মা বাইরের দিকে দেখিয়ে দিলেন। একটু প্রকৃতিস্থ হয়ে বাবা আবার বললেন, আচ্ছা, তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম সেদিনের কথা মনে পড়ে? একটুও চিন্তা না করে মা বললেন, আমার ওসব মনে টনে নেই। আহা, বিলের ধারে মাঠে সে যে গরু চড়াচ্ছিলে। মার চোখ বড় বড় হয়ে গেল। ও মা, আমি তো ভদ্রলোক নই গো, যে মেয়ে লোক হয়েও মাঠে মাঠে গরু চড়াবো। গরু চড়ানোটা কি অপরাধ? দরকার হলে এখানে সেখানে একটু নেড়ে চেড়ে দিলে দোষ হয়। আসল কথা, তোমার সবই মনে আছে, ইচ্ছা করেই কেবল যাতা বকছ। হ্যাঁ গো হ্যাঁ, সব মনে আছে, সব মনে আছে। মৃদু মৃদু হেসে বাবা বললেন, নৌকো থেকেই দেখতে পেলাম বিলের ধারে কি একটি মেয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকার রাত্রে একটি মাত্র দীপশিখার মতো। নৌকো থেকে নেমেও দেখলাম সেই মেয়ে তার জায়গা থেকে এতটুকুও সরে দাঁড়াচ্ছে না, বা পাখির মতো বাড়ির দিকেও উড়ে চলে যাচ্ছে না, বরং আমার দিকে সোজাসুজি চেয়ে আছে। অপরিচিত বলে এতটুকু লজ্জা নেই। কাছে গিয়ে দেখলাম ঠিক যেন দেবী প্রতিমা। খোলা মাঠে জলের ধারে মানিয়েছে বেশ, গভীর বর্ষায় আরো মানাবে। তারপর এক ভাঙা চেয়ারে বসে ভাঙা পাখার বাতাস খেয়ে যাকে দেখলাম, সেও সেই একই মেয়ে, কিন্তু এবার বোবা লজ্জাবতী লতার মতো লজ্জায় একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বাবা হা হা করে প্রাণ খুলে হাসতে লাগলেন। কতক্ষণ পরে বললেন, তোমার কি চাই বললে না? আমার জন্য একখানা রান্নার কাপড় এনো। লাল রঙের? হ্যাঁ। তারপর কার জন্য কি এনেছিলেন খবর রাখিনি, কিন্তু নিজের জন্য 6 আনা দামের একজোড়া চুটি এনেছিলেন দেখেছি। মাত্র 6 আনা দাম। বাবা এ নিয়ে অনেক গর্ব করেছেন, কিন্তু একেবারে কাঁচা চামড়া বলে কুকুরের আশঙ্কাও করেছেন। কুকুরের কথা জানি নে, তবে কয়েকদিন পরেই জুতো জোড়ার এক পাটি কোথায় অদৃশ্য হয়ে গেল কেউ বলতে পারে না। আশ্চর্য! পরদিন দুপুরবেলা রেলওয়ে ইয়ার্ডের উপর দিয়ে যেতে যেতে কারোর ডাকে মুখ ফিরে তাকালাম। দেখি শশধর ড্রাইভার হাত তুলে আমাকে ডাকছে। এখানে ইউনিয়ন করতে এসে আমার একেবারে প্রথম আলাপ হয়েছিল এই শশধর ড্রাইভারের সঙ্গে। সেদিন সঙ্গে কমরেড বিশ্বনাথ ছিল। তখন গভীরভাবে শশধর বলেছিল, দেখুন বিশ্ববাবু, সাহেব সেদিন আমায় ডেকেছিল। কেন? শালা বলে কিনা ড্রাইভার ইউনিয়ন ছেড়ে দাও, নইলে মুশকিল হবে বলছি। শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। মুখের ওপর বলে এসছি, সাহেব আমার ইচ্ছে আমি ইউনিয়ন করব, তুমি যা খুশি তাই করতে পারো। এই বলে তক্ষুনি ঠিক এইভাবে চলে এলাম। আসবার ভঙ্গিটা দেখাবার জন্য শশধর হেঁটে অনেক দূর পর্যন্ত গেল, তারপর আবার যথাস্থানে ফিরে এল। আমার প্রথম অভিজ্ঞতায় সেদিনের দৃশ্যটি আমার চমৎকার লেগেছিল। আমার এই মধ্যাহ্নের ট্রাক্টর স্বপ্নের ভিত পাকা করতে আরম্ভ করলাম সেদিন থেকে। একথা বলাই বাহুল্য যে ইতিহাস যেমন আমাদের দিক নেয়, আমিও ইতিহাসের দিক নিলাম। আমার হাত প্রসারিত করে দিলাম জনতার দিকে। তাদের উষ্ণ অভিনন্দনে আমি ধন্য হলাম। তাদেরও ধন্যবাদ যারা আমাকে আমার এই অসহায়তার বন্ধন থেকে মুক্তি দিয়ে গেছে। ধন্যবাদ। সেবাব্রত নয়, মানবতা নয়, স্বার্থপরতা অথচ শ্রেষ্ঠ উদারতা নিয়ে এক ক্লান্তিহীন বৈজ্ঞানিক অনুশীলন। বিকেলের দিকে আমি শশধরের কাছে গেলাম।
শশধর বললে, উঠুন। সে আমাকে তার ইঞ্জিনে উঠিয়ে নিলে। তারপর একটা বিড়ি হাতে দিয়ে বললে, খান সুকুমার বাবু। বিকেলের দিকে একটা গ্যাংয়ের দিকে দেখা করতে গেলাম। একটা মিটিং অ্যারেঞ্জ করবার কথা ছিল। ওরা আমার দিকে কেউ তাকালো, কেউ তাকালো না। অদূরে ইঞ্জিনের ঝাঁ ঝাঁ শাঁ শাঁ শব্দ হচ্ছে। পয়েন্টসম্যান গানারদের চিৎকার আর হুইসেল শোনা যাচ্ছে। ইয়াসিন এতদিন পরে ছুটি থেকে ফিরেছে দেখলাম। আমাকে দেখে কাজিয়া থামিয়ে বললে, ওরা কি বলছিল জানেন? হেসে বললাম, কি? বলছিল, আপনি একটা ব্যারিস্টার হলেন না কেন? সকলে হো হো করে হেসে উঠল। আমিও হাসতে লাগলাম। মেট সুরেন্দ্র গম্ভীরভাবে বললে, তোমার কাছে আমাদের আরেকটা নিবেদন আছে ইয়াসিন মিয়া। আমরা সবাই মিলে চাঁদা তুলে তোমায় স্কুলে পড়াতে চাই। এবার হাসির পালা আরো জোরে। কাজ ফেলে সবাই বসে পড়ল। ইয়াসিন রেগে গেল। বললে, বাবা, খালি ঠাট্টা আর ঠাট্টা না? 4টে পয়সা দিয়ে খালাস না? 4টে পয়সা দিলেই বিপ্লব হবে না? বিপ্লব আকাশ থেকে পড়বে না? একটু শান্ত হয়ে ইয়াসিন শেষে একটা গল্প বলল। গল্পটি হচ্ছে এই, সে এবার বাড়ি গিয়ে তার গাঁয়ের চাষিদের একটা বৈঠকে যোগ দিয়েছিল। সেই বৈঠকে যে লোকটা বক্তৃতা করছিল সে হঠাৎ তার দিকে চেয়ে বললে, ভাই ইয়াসিন, তোমাদের ওখানে ইউনিয়ন নেই? ইয়াসিন বুক ঠুকে বললে, আলবাত আছে, এবং সঙ্গে সঙ্গে বুক পকেট থেকে একখানা রসিদ বের করে দিল। লোকটি তখন ভয়ানক খুশি হয়ে বলেছিল, তুমি যে আমাদের কমরেড ভাই ইয়াসিন, তুমি যে আমাদেরই। ইয়াসিন তখন বিচক্ষণের মতো হেসেছিল। দুনিয়ার সবাই এরকম জোট হচ্ছে আর আমরাই কেবল চুপ করে বসে থাকবো না? 4টে পয়সা দিয়েই খালাস না? বলতে বলতে ইয়াসিনের ঘরমাক্ত মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই আবার সে কাজে লেগে গেল। গভীর মনোযোগের সঙ্গে ঠক ঠক শব্দ করে তার কাজ করতে লাগল। আমি ফিরে এলাম। সাম্যবাদের গর্ব, তার ইস্পাতের মতো আশা, তার সোনার মতো ফসল বুকে করে ফিরে এলাম। এখন সন্ধে হয়ে আসছে। ঝিরঝির বাতাসের সঙ্গে শেডঘর থেকে তেল আর কাঁচা কয়লার ধোঁয়ার গন্ধ আসছে বেশ। আমি বাঁদিকে শেডঘর রেখে পথ অতিক্রম করতে লাগলাম। একটু এগিয়ে দেখি লাইনের উপর অনেকগুলো ইঞ্জিন দাঁড়িয়ে আছে। মনে হয় গভীর ধ্যানে বসেছে যেন। আমার কাছে ওদের মানুষের মতো প্রাণময় মনে হলো। এখন বিশ্রাম করতে বসেছে। ওদের গায়ের মধ্যে কত রকমের হাড়, কত কলকবজা, মাথার উপর ওই একটি মাত্র চোখ, কিন্তু কত উজ্জ্বল। মানুষ ওদের সৃষ্টিকর্তা। হাসি নেই, কান্না নেই, কেবল কর্মীর মতো রাগ। এমন বিরাট কর্মী পুরুষ আর আছে? সত্য কথা বলতে কি, এত কলকবজার মাঝে এতগুলি ইঞ্জিনের ভিতর দিয়ে পথ চলতে চলতে আমার শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ হলো। আমি হতভম্ব হয়ে তাদের মাংসহীন শরীরের দিকে হাঁ করে চেয়ে রইলাম। তারপর সন্ধ্যার অনুকূলে বাসায় ফিরলাম। কয়েকদিন পরে কোনো গভীর প্রত্যুষে একটি ইঁদুর মারার কল হাতে করে আমার বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোকার মতো হাসতে লাগলেন। দারুণ খুশিতে নাড়ু আর মন্টু 2 আঙুল ধরে বানরের মতো লাফাচ্ছিল। কয়েক মিনিট পরেই আরো অনেক ছেলেপেলে এসে জুটল। একটা কুকুর দাঁড়ালো এসে পাশে। উপস্থিত ছেলেদের মধ্যে যারা সাহসী তারা কেউ লাঠি, কেউ বড় বড় ইঁট নিয়ে বসলো রাস্তার ধারে। ব্যাপার কিছুই না, কয়েকটা ইঁদুর ধরা পড়েছে। শেষ হলো সোমেন চন্দর লেখা ছোট গল্প ইঁদুর। পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন